হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর জব। প্রথমেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আশা করছি সবাই খুব ভালো আছো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তো WBCS 2021 প্রিলিমস যে পরীক্ষাটা তার নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে এবং তারপর ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো আশা করছি তোমরা সবাই কিছুদিনের মধ্যেই ফর্ম ফিল আপ করে নিতে পারবে, ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে। তারপর এই ফর্ম ফিল আপটা হয়ে যাওয়ার পর যে ব্যাপারটা সবার মাথায় আসে প্রথমে, সেটা হলো যে প্রস্তুতিটা কীভাবে নেব। যারা এতদিন ধরে প্রস্তুতি নিয়ে এসেছো 2 বছর 3 বছর বা 1 বছর ধরে, তাদেরকে তো বলার কিছুই নেই। তারা জানো কীভাবে প্রস্তুতি নিতে হয় এবং নিজেকে কীভাবে প্রস্তুত করতে হয়, সেটা তো তোমরা অবশ্যই জানো। আমি বলবো যে যারা নতুন শুরু করেছো তাদের কিন্তু কিছুটা স্ট্র্যাটেজির প্রয়োজন রয়েছে, যে কিভাবে তোমরা অন্তত এই শেষ 3 মাসে এগোবে। তো আজকে আমি যে ভিডিওটা বানিয়েছি এটা কিন্তু শুধুমাত্র যে নতুনদের জন্য তাই নয়, যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে আসছো তোমাদের জন্যও। আজকের এই ভিডিওতে আমি যে বিষয় সম্পর্কে বলতে চাই সেটা হলো এই শেষ 2.5 বা 3 মাস যে সময়টা আমাদের হাতে রয়েছে, অর্থাৎ যদি মার্চ বা এপ্রিলের দিকে পরীক্ষা হয়, তাহলে 2.5 বা 3 মাসের মতো আমাদের হাতে সময় রয়েছে। এই কম সময়ের মধ্যে শেষ দিকের প্রস্তুতিটা কিভাবে করলে আমার চ্যাপ্টারটা সিলেবাসটা সম্পূর্ণভাবে আমরা কভার করতে পারবো, আজকে সেই বিষয়ের ওপরে আমি কথা বলবো। তো প্রথমেই বলে রাখি, ভিডিওটা ইম্পর্টেন্ট, তাই তোমরা স্কিপ না করে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেটা বলবো সেটা হলো যে এই শেষ কয়েক দিনে বলতে পারো, বা 2.5 বা এই যে 3 মাস হাতে খুব অল্প সময় রয়েছে, এই অল্প সময়ের মধ্যে তোমরা কোন কোন সাবজেক্ট থেকে, সাবজেক্টগুলো তো তোমরা জানো যে সাবজেক্টগুলো পরীক্ষায় আসে, আমি সে ব্যাপারে যাচ্ছি না, কোন সাবজেক্ট থেকে কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমরা বেশি বেশি করে জোর দিয়ে পড়বে। যারা এতদিন ধরে প্রস্তুতি নিয়েছো তারা তো জানো অবশ্যই, পড়েওছো নিশ্চয়ই এবং নিজেরা নোটসও তৈরি করেছো। তো সেগুলোকে অবশ্যই পড়বে এবং আমি যে চ্যাপ্টারগুলোর কথা বলবো সাবজেক্ট ধরে ধরে, সেই চ্যাপ্টারগুলোকে বেশি 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 করে রিভাইজ করে নিও, যাতে করে তোমরা প্রশ্ন এলে কিন্তু ভালো করে অ্যান্সার করতে পারো, এমসিকিউ অ্যান্সার করতে পারো। কারণ মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স কিন্তু এই সমস্ত চ্যাপ্টারের উপর বেস করেই কিন্তু বিগত দিনে আসে। তো তারপরেও আমি বলবো যে সমস্ত চ্যাপ্টারকেই কিন্তু কভার করতে হবে, তবুও এই চ্যাপ্টারগুলোর উপরে তোমরা একটু বেশি করে জোর দিতে পারবে। তো প্রথমে আমি শুরু করছি হিস্ট্রি থেকে, কারণ হিস্ট্রি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা সবাই জানো WBCS এর ক্ষেত্রে 50 নাম্বার প্রিলিতে থাকে। তো 50 নাম্বারের মধ্যে প্রথম যে পার্টটা, হিস্ট্রি পার্ট 1 এবং পার্ট 2 ধরে আমি বলছি। প্রথম পার্ট অর্থাৎ যেটা এনশিয়েন্ট এবং মেডিয়েভেল মিলে থাকে, এবং পার্ট 2 যেটা হচ্ছে মডার্ন হিস্ট্রির ওপরে থাকে। তো আমি প্রথম পার্ট 1 এর ক্ষেত্রে বলছি। পার্ট 1 এর ক্ষেত্রে হিস্ট্রি দেখো, প্রচুর রাজাদের ব্যাপার আছে, বিভিন্ন ডাইনাস্টি রয়েছে, এত কিছু অবশ্যই তোমাদেরকে পড়তে হবে সমস্ত কিছু। কিন্তু যদি তুমি নতুন হয়ে থাকো, ধরো সবে সবে শুরু করেছো, এই 3 মাস পরে পরীক্ষা দেবে, তো তুমি এই চ্যাপ্টারগুলো রেডি করতে পারো বা বেশি করে যদি দিতে পারো। প্রথমে 1 নম্বর যে চ্যাপ্টার, যে তোমার হচ্ছে চ্যাপ্টারের কথাটা আমি বলবো হিস্ট্রি পার্ট 1 এর ক্ষেত্রে, সেটা হচ্ছে মুঘল ডাইনাস্টি। কারণ মুঘল পিরিয়ড থেকে বিগত বিভিন্ন সালে প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে। তোমরা যারা বিভিন্ন প্রশ্ন, বিগত দিনের প্রশ্ন দেখেছো, তারা তো অবশ্যই খেয়াল করেছো যে প্রত্যেক বছর প্রচুর প্রশ্ন আসে মুঘল পিরিয়ড থেকে। তো মুঘল সাম্রাজ্যটাকে কিন্তু খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে, একদম বাবর থেকে শুরু করে আওরঙ্গজেব অবধি কিন্তু খুব একদম পরিষ্কারভাবে মনে রাখতে হবে। কী কী মনে রাখবে, যে কোন কোন তোমার হচ্ছে মুঘল সম্রাটের সময় কোন কোন সৌধ তৈরি হয়েছিল, যে লালকেল্লা বলো ইত্যাদি ইত্যাদি সৌধ রয়েছে, এই সৌধ কোন রাজার সময় হয়েছিল। বা ধরো বলতে পারো এখন কিন্তু বেশি ফ্ল্যাট কোয়েশ্চেন কম দিয়ে একটু ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, ধরো কোন রাজার সময় যদি কোনো পেন্টার থাকেন, তিনি কোন রাজার কোন সম্রাটের সময় আছেন, সেই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। বিভিন্ন বইয়ের নাম, কে কোন বইটা লিখেছেন, তো সেই নামগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। পাশাপাশি বেসিক যে কোয়েশ্চেন্সগুলো হয় বিভিন্ন পরীক্ষায় আসে, সেগুলো তো তোমাদেরকে জানতেই হবে। তো মুঘল পিরিয়ড বাবর থেকে শুরু করে অরঙ্গজেব অবধি একদম সুন্দর করে পড়তে হবে, এবং তারপর অরঙ্গজেবের পর থেকে দ্বিতীয় শাহ আলম পর্যন্ত, অর্থাৎ একদম শেষ পর্যন্ত, সেখানেও কিন্তু বিশেষ কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হয়। যেমন ধরো ওই আহমদ শাহ আবদালি যখন এসেছিলেন, তখন মুঘল সম্রাট কে ছিলেন, কি যুদ্ধ হয়েছিল, কত সালে হয়েছিল, কি হয়েছিল তার ফলে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কিন্তু ভালো করে পড়তে হবে। দ্বিতীয় আলমগীর কোন সম্রাটকে বলা হয়, এই সমস্ত প্রশ্ন কিন্তু খুব বারবার আসে পরীক্ষায়। তো এগুলো তোমাদেরকে ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে ফার্স্ট মুঘল সাম্রাজ্যটাকে কিন্তু খুব ভালো করে সবাই একদম রিভিশন দিয়ে যতবার পারো রিভিশন দিতে পারো, রিভিশন দিয়ে একদম রেডি করে ফেলো। পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিস করো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ যত পারো, যেখান থেকে পারো এমসিকিউ প্র্যাকটিস করো, কারণ যত এমসিকিউ প্র্যাকটিস করবে নতুন নতুন তথ্য পাবে। পাশাপাশি হচ্ছে
সেগুলো তোমাদের ছবির মতো মাথায় মনে হয়ে যাবে, কারণ ওই প্রশ্নটা যখন তোমরা পরীক্ষায় পাবে তখন তোমার মাথায় স্ট্রাইক করে যাবে যে এই প্রশ্নটা আমি কোথাও একটা দেখেছিলাম এবং উত্তরটা এইটা ছিল। তো সেইগুলো তোমাদের মাথায় চলে আসবে। তো অবশ্যই মোগল মানে সাম্রাজ্যটাকে গুরুত্ব দিয়ে পড়ো 1 নম্বর। 2 নম্বর আমি যেটা বলবো, যেটা বেশিরভাগ স্টুডেন্টরা করে না, সেটা হচ্ছে কি না, সাউদার্ন ইন্ডিয়ার যে ডাইনাস্টিগুলো রয়েছে, যেমন চালুক্য, চোল, তারপরে ধরো রাষ্ট্রকূট, আরও ফার সাউথে চলে গেলে পল্লব, ইত্যাদি ইত্যাদি যে ডাইনাস্টিগুলো রয়েছে, তো সেই ডাইনাস্টির প্রশ্ন মানে প্রত্যেক বছর কিন্তু প্রচুর প্রশ্ন আসে এখান থেকে। যেমন ধরো ওই যে দ্বিতীয় পুলকেশী, তারপরে হচ্ছে তোমার দ্বিতীয় পুলকেশী, তারপরে ওই কীর্তিবর্মন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সাম্রাজ্য আছে বা রাজাদের নাম আছে সেখানে, ওখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে প্রত্যেক বছর। কিন্তু ওগুলো স্টুডেন্টরা একটু কঠিন হয়, ওটা একটু মনে রাখতে অসুবিধা হয় বলে স্টুডেন্টরা বেশিরভাগ অমিট করে যায়, এটা আমি দেখেছি। তো যেহেতু আমার প্রশ্ন আসছে ওই সমস্ত টপিক থেকে, তাহলে আমি কেন রেডি করব না? তো চেষ্টা করো এই চ্যাপ্টারগুলো রেডি করতে। এই চ্যাপ্টারগুলো যদি একবার রেডি করে ফেলতে পারো তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন পাবে, এবং সেক্ষেত্রে প্রশ্ন এলে কিন্তু তোমরা উত্তর করে আসতে পারবে। তো এই চ্যাপ্টারটাকে কখনোই হেলাফেলা করো না, সাউদার্ন ইন্ডিয়ার পার্টটাকে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন রয়েছে, তাই এটা আমি 2 নম্বরে রেখেছি। তো এই চ্যাপ্টার থেকে অবশ্যই তোমরা যে ডাইনাস্টিগুলো রয়েছে সমস্ত ডাইনাস্টি পরপর ধরে ধরে রেডি করে দিও, মানে রেডি করে যেও। 3 নম্বর আমি যেটা রাখবো সেটা হচ্ছে সুলতানের ডাইনাস্টি, সুলতানেট, দিল্লি সুলতানেট যেটা, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রচুর প্রশ্ন আসে। তো তোমরা জানো 5টা যে ডাইনাস্টি ছিল, দাস বংশ, তারপরে তোমার হচ্ছে আমাদের খলজি বংশ, খলজির পরে হচ্ছে তারপরে তুগলক বংশ, তারপরে সৈয়দ, এবং শেষে হচ্ছে লোদি বংশ। এই তো 5টা, এই 5টা থেকে কিন্তু বিশেষ করে এই তুগলক বংশ থেকে, ফিরোজ শাহ তুগলক ইত্যাদি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে প্রত্যেক বছর। তারপরে হচ্ছে তোমার আলাউদ্দিন খলজি, মানে খলজি পিরিয়ড ডাইনাস্টি থেকেও প্রচুর প্রশ্ন আসে, এবং দাস বংশ থেকেও প্রশ্ন আসে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। তো এই টপিকটা কিন্তু অবশ্যই সবাই রেডি করবে। যারা ইংরেজিতে রেডি করতে চাও তারা পুনাম দালাল দাহিয়ার বইটা হচ্ছে তোমার অবশ্যই দেখতে পারো, কারণ এই বইটা বেশ ভালো, বেশ পয়েন্ট করে দেওয়া রয়েছে এবং মার্কিং করা রয়েছে বিভিন্ন কালারে। তো এই বইটা ভীষণ ভালো হবে ইংরেজি যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য। যারা বাংলায় প্রস্তুতি নিতে চাও বা বাংলায় পড়তে চাও তাদের জন্য ক্র্যাক WBCS এর পার্ট 1 যে বইটা রয়েছে ওই বইটা তোমরা দেখতে পারো, কারণ ওই বইটাও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, পয়েন্ট করে দেওয়া রয়েছে, তোমাদের খুব বেশি মানে ডিটেলসে পড়তে হবে না। আমি অবশ্যই বলবো টেক্সট বই পড়ো তোমরা, কারণ টেক্সট বই পড়লে তোমাদের ধারণাটা পরিষ্কার হবে। কিন্তু যেহেতু এই মুহূর্তে হাতে খুব বেশি সময় নেই, তো সেই জন্য আমি বলছি যে পার্ট 1 যে ক্র্যাক WBCS বইটা রয়েছে ওই বইটাও দেখতে পারো, ওটা বাংলায় খুব মানে অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে। তো ওগুলো যদি করে ফেলতে পারো তাহলে মোর দ্যান এনাফ, অনেক হয়ে যাবে কিন্তু। যাই হোক, এবার হচ্ছে পরের যে আমি চ্যাপ্টারটার কথা বলবো সেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এই যে তোমার হচ্ছে রিলিজিয়াস মুভমেন্টগুলো ছিল, এইগুলো কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রচুর প্রশ্ন আসে, জৈন ধর্ম থেকে, বৌদ্ধ ধর্ম থেকে প্রশ্ন আসে যে বৌদ্ধ ধর্মের 4টে যে সম্মেলন হয়েছিল সেগুলো কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কার সময় হয়েছিল, সভাপতিত্ব কে করেছিলেন। জৈন ধর্মের তোমার হচ্ছে বিভিন্ন রকম যে জৈন ধর্মের সম্মেলন যে হয়েছিল দুটো, সেটা কবে হয়েছিল, কার সময় হয়েছিল। পাশাপাশি হিনজান, মহাযান, শ্বেতাম্বর, দিগম্বর, এই যে কনসেপ্টগুলো, এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। তারপর জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন, 23তম, তারপরে 24তম তীর্থঙ্কর, তাদের সিম্বল কী ছিল, এই জিনিসগুলো, প্রশ্নগুলো কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। তো সেগুলো রেডি করতে হবে পরিষ্কারভাবে তোমাদেরকে, এগুলো মনে রাখতে হবে অবশ্যই। এবার হচ্ছে 5 নম্বরে আমি যে চ্যাপ্টারটার কথা বলবো সেটা হচ্ছে রিজিওনাল পাওয়ার যেগুলো ছিল। যেমন ধরো আমাদের বাংলায় যদি নবাবদের কথা ধরি, মুর্শিদ কুলি খাঁর সময় থেকে তারপরে শেষ পর্যন্ত সেই এগুলো বলতে হবে। 2 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার হচ্ছে যে মারাঠা, তারপরে শিখ, হ্যাঁ মারাঠা শিখ বলতে মারাঠা শিখ, এবং তারপরে মাইশোর, এই যে তোমার হচ্ছে রিজিওনাল পাওয়ারগুলো, সেই পাওয়ারগুলো কবে কি হলো সেইগুলো, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে। তো এই 5টা চ্যাপ্টার খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো। বাদবাকি চ্যাপ্টারগুলো যেগুলো মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলতে পারো, তারপরে বেদিক এরা, তারপরে গুপ্ত এজ, মৌর্য এজ, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সেগুলোকেও তোমাদেরকে পড়তে হবে। পাশাপাশি এই যে 5টা চ্যাপ্টারের আমি নাম বললাম এগুলোকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে হিস্ট্রি পার্ট 2তে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি করে গুরুত্ব দিতে হবে। প্রথম 1 নম্বর যে চ্যাপ্টারটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে গভর্নর জেনারেল এবং ভাইসরয় যে চ্যাপ্টারটা রয়েছে। তো এখান থেকে বিভিন্ন গভর্নর জেনারেল কারা কারা ছিলেন, এই সিকোয়েন্সটা তোমাদের মনে রাখতে হবে, কারণ বিভিন্ন রকম প্রশ্ন দিয়ে দেয় যে এই ঘটনাটা কোন ভাইসরয়ের সময় হয়েছিল বা কোন গভর্নর জেনারেলের সময় হয়েছিল। তো সিকোয়েন্সটা মনে থাকলে কিন্তু মনে রাখতে সুবিধা হয়, সাল দিয়ে পরপর কারা কারা ছিলেন। তো এইটা একটা খাতায় লিস্ট বানিয়ে তোমরা মনে রাখার চেষ্টা করবে, গভর্নর জেনারেল,
জেনারেল বলতে পারো বা ভাইসরয় বলতে পারো, এটা ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে প্রতি বছর প্রচুর প্রশ্ন আসে। 2 নম্বর যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে বিভিন্ন এডুকেশনাল এবং কালচারাল যে মুভমেন্টটা হয়েছিল, অর্থাৎ বিভিন্ন তোমার ধরো বিভিন্ন বইপত্র কে লিখেছিলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল, স্কুল কলেজ ইত্যাদি তৈরি হয়েছিল। তো এই সময়টা রাজা রামমোহন রায়, তো ডিরোজিও, এই যে সময়টা, সেই সময়টা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এই সময়টা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে, তোমাদের বইতে তোমরা পেয়ে যাবে। এটা থেকে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টারটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু ভালো করে রেডি করবে তোমরা। 3 নম্বর আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে গান্ধিয়ান এরা, অর্থাৎ মহাত্মা গান্ধীর সময়কালটা, 1914 থেকে শুরু করে, বা 14 বলতে পারি, 14 না বলে 18 বলতে পারি, 17 বলতে পারি, তো 17 বা 14 থেকেই বলি, 14 থেকে শুরু করে 34 পর্যন্ত এই সময়টা কিন্তু খুব ভালো করে মোটামুটি রেডি করতে হবে যে গান্ধীর সময় কী কী হয়েছিল। এখানে বিভিন্ন আন্দোলন যেমন হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, তারপরে ধরো তোমার কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তারপরে নন কমার্শিয়াল মুভমেন্ট, এই যে যা কিছু ছিল মোটামুটি সমস্ত কিছু রেডি করতে হবে গান্ধিয়ান পিরিয়ডের মধ্যে, সমস্ত কিছু তোমরা কিন্তু রেডি করবে এর মধ্যে। তারপরে ধরো বলছি আমি যেটা আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার সময় থেকে শুরু করে তারপরে যে বিভিন্ন ওদের যে মিটিং হতো প্রত্যেক বছর একটা একটা করে, তো সেই মিটিংগুলোর ডিটেলস তোমরা খাতায় রেডি করবে, যে সাল, কে প্রেসিডেন্ট ছিলেন, কোথায় হয়েছিল, এবং যদি কিছু স্পেশাল মানে ঘটনা ঘটে থাকে সেগুলো উল্লেখ করতে হবে। তো এখানে প্রশ্ন হয় যেমন হচ্ছে গান্ধীজি প্রথমবার শেষবারের মতো কোথায় হয়েছে, মানে কোথায় তোমার হচ্ছে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তারপরে নেতাজি সুভাষ থেকে প্রশ্ন আসে এর উপরে, যে পট্টবী সীতারামাইয়াকে কত ভোটে হারিয়েছিল, কোন অধিবেশনে, তারপরে হচ্ছে তোমার কত সালে সেটা, তারপরে দাদাভাই নওরোজি কতবার হয়েছিলেন, বা এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে যে প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্টকে, বা দ্বিতীয় মুসলিম প্রেসিডেন্টকে, প্রথম মহিলা প্রেসিডেন্ট কে, বা প্রথম মহিলা ভারতীয় প্রেসিডেন্টকে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আসে। তো এইটা কিন্তু খুব ভালো করে, লিস্টটা খুব ভালো করে রেডি করতে হবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন বুকস, রাইটার্স, বা ধরো বিভিন্ন অ্যাসোসিয়েশন যেগুলো তৈরি হচ্ছিল, পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদেরকে রেডি করতে হবে। এইগুলো রেডি করতে থাকলে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তারপরে আর লাস্টে আমি যেটা বলবো যে বিভিন্ন অ্যাক্ট যেগুলো ছিল, যেমন ধরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, 1919, তারপরে হচ্ছে 1935, বা ধরো তারপরে আরও বলছি যেগুলো চার্টার অ্যাক্ট ছিল বিভিন্ন সালের, সেই চার্টার অ্যাক্টগুলো একটু ভালো করে খেয়াল করে রাখবে। যদি কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকে, বিশেষ করে এই যে 3টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, 1919 এবং 1935, এইটা খুব ভালো করে রেডি করবে। এখান থেকে কিন্তু বিভিন্ন বছর প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। তো এটা গেল মোটামুটি হিস্ট্রি পার্ট 2। আমি এই যে চ্যাপ্টারের নামগুলো বললাম এগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব, মানে এই চ্যাপ্টারগুলো আমি ফেসবুকে, মানে তোমার হচ্ছে ইউটিউবে আপলোড করার চেষ্টা করব একটা একটা ধরে ধরে। তো অবশ্যই তোমরা সেগুলো পরবর্তীকালে দেখো। পাশাপাশি তোমরাও নিজেরাও কিন্তু বই থেকে এর ওপরে নোটস রেডি করে পড়তে পারো, বা বই থেকে বিভিন্ন বই থেকে তোমার হচ্ছে যে নামগুলো বলে দিলাম সেই বইগুলো ফলো করে তোমরা কিন্তু পড়তে পারো। এবার আমি চলে আসছি জিওগ্রাফির ক্ষেত্রে। জিওগ্রাফির ক্ষেত্রে কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমরা দেখবে। প্রথমত দেখো, জিওগ্রাফির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে রিভার সিস্টেম, ইন্ডিয়ান রিভার সিস্টেম। এইটা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে তোমাদের, যে কোন নদী কোথা থেকে উৎপত্তি হলো, কোথায় গিয়ে পড়লো, তারপরে হচ্ছে নদীর দৈর্ঘ্য কত, এটা মাথায় রাখতে হবে। পাশাপাশি নদীর তীরে কোন কোন শহর রয়েছে, এবং সেই নদীর ওপর কোনো যদি ড্যাম থাকে বা ধরো কোনো তোমার হচ্ছে বাঁধ থাকে, সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো তার জন্য বেস্ট হবে তোমরা হচ্ছে যদি খাতার মধ্যে একটা লিস্ট করে নাও, আগে ভাগ করে নেবে যে উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী, তারপরে ধরো দাক্ষিণাত্যের যে নদীগুলো সেগুলো ভাগ করে নিলে, এবং হচ্ছে তারপরে উপকূলের যে নদী সেগুলো ভাগ করে নিলে, ইত্যাদি ইত্যাদি ভাগ করে নেওয়ার পর সেগুলো কিন্তু তোমরা এবার হচ্ছে খাতায় লিস্ট করবে এভাবে, যে নাম এবং তারপরে তার মানে নদীর নাম, তারপরে হচ্ছে দৈর্ঘ্য কত, কোথায় কোথা থেকে উৎপত্তি হচ্ছে, কোথায় পড়েছে, তার তীরে কোন কোন শহর রয়েছে, মানে গুরুত্বপূর্ণ শহর, এবং হচ্ছে তোমার তার পাশে যদি কোনো ড্যাম থাকে, ইত্যাদি ইত্যাদি, বা তার পাশে যদি তার কোনো মানে এক্সট্রা ইনফরমেশন যেগুলো, ধরো বিভিন্ন নদীকে বিভিন্ন নামে ডাকা হয়, সেগুলো হচ্ছে তোমরা লিখে রাখবে। তাহলে কিন্তু একটা ছকের মধ্যে তোমার পুরোটা রেডি হয়ে থাকবে, মানে নদ নদীটা পুরো তোমার একটা ছকের মধ্যে রেডি হয়ে যাবে। তো এই ইনফরমেশনগুলো তোমরা খাতায় কালেক্ট করে নাও, করে নিয়ে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করো। এর জন্য তোমরা কার্তিক চন্দ্র মণ্ডলের বইটা ফলো করতে পারো, ইংলিশ বা বাংলা দুটো ভার্সনই রয়েছে, একই ইনফরমেশন রয়েছে, বইটা খুবই ভালো। অনেক এক্সট্রা ইনফরমেশন রয়েছে, তোমার যেগুলো দরকার সেগুলো তুমি বেছে নেবে, এই বইটা খুবই ভালো। যাই হোক, রিভার সিস্টেমের পর যেটা তোমাদের 2 নম্বরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান এগ্রিকালচার, বা ধরো এবং হচ্ছে ইন্ডিয়ান যে ইরিগেশন সিস্টেমটা রয়েছে, সেই ইরিগেশন সিস্টেমের ওপরে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, যে কোন রাজ্যের ইরিগেশন সিস্টেম মানে শতাংশের দিক থেকে কে প্রথম কে দ্বিতীয়, বা এগ্রিকালচারের ক্ষেত্রেও বিভিন্ন ধরো যে সবুজ বিপ্লবের জনক কে, বা সবুজ বিপ্লব কোন তোমার হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হলো, তার ফলে কোন কোন স্টেট বেনিফিট পেলো, এই জিনিসগুলো কিন্তু রেডি করতে হবে তোমাদের ইন্ডিয়ান এগ্রিকালচারের ওপরে। 3 নম্বরে
এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ফিজিক্যাল ফিচার্স, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার জিওগ্রাফির ওপরে। ফিজিক্যাল ফিচার্সের মধ্যে রেডি করতে হবে তোমাদেরকে হিমালয় পার্টটা, এই পার্টটা খুব ভালোভাবে রেডি করতে হবে হিমালয়। তারপরে হচ্ছে তোমার লিস্ট অফ পাসেস, যে বিভিন্ন পাসগুলো রয়েছে হিমালয়ের উপর, তোমার হচ্ছে বিভিন্ন স্টেটে যে পাসগুলো রয়েছে, জজিলা, বুর্জিলা, খারদুংলা, তারপরে তোমার হচ্ছে সিকিমের যেগুলো রয়েছে জেলিপলা, তারপরে বিভিন্ন ধরনের পাস, তো সেই পাসগুলো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে ধরো যেগুলো হচ্ছে দোয়াব, বিভিন্ন দোয়াব, বিভিন্ন নাম আছে, যেমন বাড়ি, বিস্ট ইত্যাদি নামগুলো, রচনা, যে দোয়াবের নামগুলো রয়েছে, তো এগুলো থেকে কিন্তু প্রতি বছর প্রিলিমসে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, তো সেই নামগুলো রেডি করতে হবে তোমাদেরকে, বিভিন্ন দোয়াবের নাম, কোথায় কি নাম রয়েছে। তারপরে ধরো ইস্ট কোস্টাল প্লেন এবং ওয়েস্ট কোস্টাল প্লেন যেটা, সেখান থেকে কিন্তু তোমাদেরকে পড়তে হবে খুব ভালোভাবে। তারপরে হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড, এটা খুব ভালো করে পড়বে। তারপরে হচ্ছে বলছি ধরো ছোটনাগপুর প্লেটু, যেটা শিলং প্লেটু, এইগুলো খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, যে এই ছোটনাগপুর প্লেটুর মধ্যে কী কী মিনারেলস পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে তোমার ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট থেকে প্রচুর প্রশ্ন আছে, মালনাদ ময়দান যেগুলো রয়েছে, এই কনসেপ্টগুলো, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এবং লাস্টে হচ্ছে তোমার আর যেটা বলবো এখান থেকে আর যে সয়েল এবং মিনারেল, 4 নম্বরে আমি যেটা বলছি, সয়েল থেকেও প্রচুর প্রশ্ন রয়েছে, কি ধরনের মাটি এবং সেখান থেকে কি কি মিনারেলস পাওয়া যাচ্ছে। মিনারেলসের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রশ্ন আছে, যেমন ধরো মিনারেলসের ক্ষেত্রে বলতে পারি যে লিগনাইট কয়লা কোথায় পাওয়া যায়, এই প্রশ্নটা প্রচুরবার এসছে পরীক্ষায়, যে কোন রাজ্যে সবচেয়ে বেশি লিগনাইট কয়লা পাওয়া যায়, কয়লা বললো, তারপরে তামা বা লোহা, কোন স্টেট প্রথম হচ্ছে, কোন স্টেট দ্বিতীয়, তৃতীয়, তিনটে মনে রাখলেই কিন্তু হবে। এবং লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে সেন্সাস রিপোর্ট, যেহেতু 2021-এ নতুন সেন্সাস হওয়ার কথা, সেটা এখনো হয়নি, তো আপাতত তোমরা 2011 সালে যে সেন্সাসটা হয়েছিল, লাস্ট সেন্সাস, সেই সেন্সাসের রিপোর্টটা খুব ভালো করে মাথায় রাখবে। এটা মানে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দুটোর ক্ষেত্রেই আমি কিন্তু বললাম। এই চ্যাপ্টারগুলো কিন্তু বোথ ইন্ডিয়া এবং হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল দুটোর ক্ষেত্রেই তোমরা খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে। বাদবাকি চ্যাপ্টারগুলোও পড়বে, কিন্তু এগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কারণ এখান থেকে বেশি প্রশ্ন আসে। এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে দেখো ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স, এই দুটো মিলে একটা পার্ট থাকে 25 নম্বরে, তোমরা জানো। তো ইন্ডিয়ান পলিটি তো বলতে বেসিক্যালি ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আমাদেরকে পড়তে হয়। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে কোন কোন পার্টগুলো মানে চ্যাপ্টারগুলো তোমরা পড়বে, প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, প্রচুর প্রশ্ন রয়েছে এবং প্রচুর প্রশ্ন আসে প্রত্যেক বছর, তো এই পার্টটাকে খুব ভালো করে তোমাদেরকে রেডি করতে হবে। তারপরে ডিপিএসপিটাকেও খুব ভালোভাবে রেডি করতে হবে। নেক্সট হচ্ছে পার্লামেন্টটাকেও ভীষণ ভালোভাবে রেডি করতে হবে, কারণ পার্লামেন্ট থেকে প্রচুর প্রশ্ন রয়েছে। পার্লামেন্ট থেকে যেমন ধরো লোকসভা, রাজ্যসভা, এদের কোথায় কোথায় সমান গুরুত্ব রয়েছে, বা কোথায় কোথায় কার ক্ষমতা বেশি, কার ক্ষমতা কম, তারপরে স্পিকারের ব্যাপারটা, স্পিকারের ক্ষমতা কী কী রয়েছে, জয়েন্ট সেটিং ইত্যাদি ইত্যাদি, এই কনসেপ্টগুলো, তারপরে কোরাম, এই কনসেপ্টগুলো তোমাদেরকে সব একদম ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে। তারপরে ধরো সেশন যেটা হয়, যেমন বাজেট সেশন, তারপরে ধরো মনসুন সেশন বা উইন্টার সেশন, তারপরে এই যে সেশনগুলো হয়, কখন হয়, কবে হয়, কিভাবে হয়, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। তারপরে ধরো ল মেকিং প্রসিডিওর, অর্থাৎ কিভাবে একটা বিল কিভাবে আইনে পরিণত হয়, সেই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। তারপরে ধরো বিভিন্ন যে মানে রিলেটেড আর্টিকেল, যেগুলো আর্টিকেলের ক্ষেত্রে আমি বলবো আর্টিকেল 1 থেকে শুরু করে একদম আর্টিকেল 51 পর্যন্ত অবশ্যই একদম ঝাড়া, একদম প্রত্যেকটা আর্টিকেল তোমরা মুখস্থ করে যাও, কারণ বিগত বিভিন্ন সালে এখান থেকে প্রচুর আর্টিকেল এসছে। পাশাপাশি এই 51 পর থেকে বাদবাকি যে আর্টিকেলগুলো রয়েছে, তার মধ্যে বেছে 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 যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন ধরো তোমার বলতে পারি যে রাষ্ট্রপতির পার্ডন পাওয়ার, সেটা কততে রয়েছে। তারপরে ধরো বলতে পারি বাজেট কততে রয়েছে। তারপরে ভোট, এই যে ভোটাধিকারের অধিকার, সেইটা কত নম্বর আর্টিকেলে রয়েছে। এই সেন্টার স্টেট রিলেশন কত থেকে কত, এইগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে। পাশাপাশি হচ্ছে যে পার্ট এবং শিডিউল, কোন পার্টে কি রয়েছে এবং কোন শিডিউলে কি রয়েছে, তো সেই পার্ট শিডিউলগুলোকে কিন্তু খুব ভালোভাবে তোমাদের হচ্ছে প্রস্তুতি নিতে হবে, কারণ পার্ট শিডিউল থেকেও কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন এসছে, এগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে এই এবং পাশাপাশি আরেকটা ব্যাপার যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে পঞ্চায়েত থেকে কিন্তু প্রশ্ন আসে, যে পঞ্চায়েত ব্যবস্থা কত সালে শুরু হয়েছিল, কোন রাজ্যে প্রথম হয়েছিল, এটা হচ্ছে কোন পার্টে রয়েছে বা কোন শিডিউলে রয়েছে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো এইগুলো একটু ভালো করে তোমরা সবাই মাথায় রাখবে। তো এই চ্যাপ্টারগুলো কিন্তু পলিটি থেকে তোমরা অবশ্যই। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, এই বারটা ভুলে গেছিলাম। তো সুপ্রিম কোর্ট, হাইকোর্টটাও কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, যে রিট জারি করার ক্ষমতা সুপ্রিম কোর্টের, কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করে, এবং কোন রিট কি, যে 5টা রিট রয়েছে, তো সেই রিটগুলোর নাম কি এবং সেই কোন রিটটা কি, সেইগুলো কিন্তু ভালো করে জানতে হবে। তো এগুলো কিন্তু মোটামুটি তুমি পলিটি থেকে রেডি করে নিও, মানে বেশি গুরুত্ব দিয়ে। এগুলোর জন্য তোমার ইংরেজিতে তো লক্ষ্মীকান্ত, আর কিছু বলার নেই। বাংলার জন্য তোমরা ওই ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটা দেখতে পারো, বা রাজীব শ্রমণের একটা বই রয়েছে, তো সেই বইটাও তোমরা চাইলে দেখতে পারো।
যেটা বলবো সেটা হচ্ছে ইকোনমি থেকে, ইন্ডিয়ান ইকোনমি থেকে যে চ্যাপ্টারগুলো আমাদেরকে বেশি করে পড়তে হবে, সেই চ্যাপ্টারগুলো কী কী। তো এই চ্যাপ্টারটা বেসিক্যালি আমি দেখেছি মানে অনেকেরই প্রচুর প্রবলেম হয় যে ইন্ডিয়ান ইকোনমি থেকে কী পড়বো কী না পড়বো রেডি করতে পারে না। তো এই চ্যাপ্টারে আমি চ্যাপ্টারের নামগুলো বলে দিচ্ছি, পরবর্তীকালে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদেরকে ক্লাস দেবো উইথ নোটস, এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা পাবে, সেগুলো চাইলে তোমরা পরে ফলো করতে পারো। তো আমি চ্যাপ্টারের নামগুলো আপাতত বলে দিই, যেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এই মুহূর্তে, মানে শেষ মুহূর্তে। 1 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রচুর প্রশ্ন আসে। তো একদম প্রথম থেকে শুরু করে শেষ 5 ইয়ার প্ল্যান পর্যন্ত সবাই খুব ভালো করে পড়বে। এখন যেমন তোমার হচ্ছে নীতি আয়োগ হয়ে গেছে, আগে তো নীতি আয়োগ ছিল না, তাহলে আগে কি ছিল, কত সালে শুরু হয়েছিল, হ্যাঁ, প্রথম চেয়ারম্যান কে ছিলেন, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু তোমাদেরকে রেডি করতে হবে। তো সেগুলো তোমরা ক্লাস পরে পেয়ে যাবে, আমি অবশ্যই ক্লাস আপলোড করব সেখান থেকে 5 ইয়ার প্ল্যান থেকে। তো 5 ইয়ার প্ল্যান অবশ্যই তোমরা সবাই ভালো করে খুব ভালো করে রেডি করবে প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যান। প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানের মানে কোন প্ল্যান কার তোমার হচ্ছে পরামর্শের ফলে হয়েছিল, সেইগুলো মানে প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানের সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন, কী কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো রেডি করতে হবে। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাংকিং থেকে। তো আরবিআই থেকে প্রচুর প্রশ্ন থাকে ব্যাংকিংয়ের মধ্যে, বা পাশাপাশি ব্যাংকিংয়ের বিভিন্ন টার্ম থাকে, যেমন সিআরআর, এসএলআর, বিভিন্ন যে রেটগুলো থাকে, বা তারপরে আরও বিভিন্ন ইনফরমেশন, নাবার্ড থেকে শুরু করে তোমার হচ্ছে আরও যে বিভিন্ন ইনফরমেশন রয়েছে, সেগুলো খুব ভালো করে রেডি করতে হবে। ব্যাংকিং থেকে প্রচুর প্রশ্ন হয়, প্রচুর নোটস হয়। তো এই ব্যাংকিংয়ের ওপরেও ক্লাসটা আমি তোমাদের দেবো একদম গুছিয়ে, একদম হচ্ছে প্রথম থেকে শুরু করে একদম পরপর স্টেপ বাই স্টেপ আমি কিন্তু তোমাদেরকে মানে কোনগুলো ন্যাশনালাইজ ব্যাংক, কোনগুলো ন্যাশনালাইজ নয়, এই যে কনসেপ্টগুলো সমস্ত কিছু একদম একধার থেকে তোমাদেরকে নোটস ধরে আমি ক্লাস কিন্তু পরবর্তীকালে দেব ব্যাংকিং থেকে। তারপরে হচ্ছে এগ্রিকালচার এবং আনএমপ্লয়মেন্ট, এই দুটো থেকে কিন্তু প্রত্যেকবার প্রচুর প্রশ্ন আসে। তারপরে ধরো বেসিক কনসেপ্ট যেগুলো ইকোনমির, যে বেশি ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি বা আন্ডার ডেভেলপড কান্ট্রি যেগুলো, বা মিক্সড ইকোনমি কোনটা, ইত্যাদি ইত্যাদি, এই যে কনসেপ্টগুলো, ন্যাশনাল ইনকাম, এইগুলোর ওপরে কিন্তু খুব ভালো করে ধারণা তোমাদের থাকতে হবে, তাহলে না হলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না। কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু উত্তর করাটা মুশকিল হবে। তোমার হচ্ছে ডেফিসিট কি, ইত্যাদি ইত্যাদি। তারপরে ধরো হচ্ছে তোমার ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার, অর্থাৎ এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ডাইরেক্ট ট্যাক্স কোনগুলো, ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলো, বা ধরো স্টেট ট্যাক্স কোনগুলো, তোমার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স কোনগুলো, এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের লিস্টটা মাথায় রাখতে হবে, যাতে করে যে প্রশ্ন এলে তোমরা বলতে পারো যে কোনটা কোন ট্যাক্স। খুব ভালো করে এটা মাথায় রাখতে হবে, ট্যাক্সটা খুব ভালো করে পড়তে হবে, ট্যাক্স স্ট্রাকচারটা। তারপরে হচ্ছে আরেকটা বাজেট, মানে বাজেট সেশন, যেটা মানে বাজেটটা, সেই বাজেটটা খুব ভালো করে পড়তে হবে, এবং এর জন্য কারেন্ট যে রিসেন্ট তোমার হচ্ছে ডেটাগুলো, সেই ডেটাগুলো তোমাদের রেডি করতে হবে। তো আমি চেষ্টা করবো তোমাদের ক্লাস দিয়ে দেওয়ার বাজেটের ওপরে, যাতে করে তোমাদের প্রস্তুতি মানে নেওয়া হয়ে যায় এই চ্যাপ্টারটার ওপরে। তো আজকের ভিডিওতে আমি মূলত হচ্ছে প্রথম যে 4টে পার্ট, অর্থাৎ হিস্ট্রির 2টো পার্ট, পার্ট 1, পার্ট 2, তারপরে হচ্ছে তোমার জিওগ্রাফি, এবং তারপরে পলিটি ইকোনমিক্স, এই যে 4টে পার্ট, এই 4টে পার্ট সম্পর্কে আলোচনা করে দিলাম, যে কোন সাবজেক্ট থেকে কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমরা খুব ভালো করে পড়বে এবং কিভাবে পড়বে। এরপরের যে 4টে পার্ট রয়েছে সেগুলো হচ্ছে তোমার ইংলিশ, তারপর রিজনিং পার্টটা, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স, এই যে 4টে পার্ট, সেটা আমি পরের দিনের নেক্সট পার্টে কিন্তু আলোচনা করে দেবো। এখান থেকে কোন কোন গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো তোমরা পড়বে। পাশাপাশি এই যে চ্যাপ্টারগুলোর নাম আমি বললাম, সেই চ্যাপ্টারগুলো থেকে আমি রেগুলার ভিত্তিতে তোমাদের ক্লাসও দেবো উইথ নোটস, যাতে করে তোমরা কিন্তু প্রস্তুতিটা আরও ভালো করে নিতে পারো। তাহলে সবাই ভালো থেকো খুব, এবং প্রস্তুতিটা জোর কদমে চালিয়ে যাও। থ্যাংক ইউ।